হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু টোকিও রিভেঞ্জার্সের এ পর্যন্ত 8টা এপিসোড দেখেছি। বেশিরভাগ মানুষই তোমরা টোকিও রিভেঞ্জার্স দেখেছো বা শেষ করে ফেলেছো, বাট আমি তো এর আগে দেখিনি। তো আমার কাছে এখন খুবই দুঃখ লাগছে এবং খুবই মনে করো যে আমি অনুশোচনায় ভুগছি যে আমি কেন আগে থেকে টোকিও রিভেঞ্জার্স শুরু করিনি। প্রায় 1 বছর আগে এটার স্ক্রিপ্ট আমার কাছে এসেছে, বাট আমি কখনোই এটার কাজ করিনি। মানে আমি এরকম মিক্স রিভিউ পেয়েছিলাম যে টোকিও রিভেঞ্জার্স নাকি ভালো না এবং টোকিও রিভেঞ্জার্স নাকি বোঝা অনেক কষ্ট করে একবার টাইম ট্রাভেল করে সামনে যায় পিছিয়ে যায়। বাট অ্যাকচুয়ালি ভাই, আমি যখন এই এপিসোডগুলো দেখছি, আজকে 10টা এপিসোড আমি দেখেছি, মানে 8টা তো আগেই দেখেছি, আজকে 2টো দেখেছি এক্সপ্লেন করার জন্য। তো আমি যেটা বুঝলাম ভাই, এটা একটা অ্যাডিকটিভ সিরিজ ভাই। এটা দেখলে তোমার এটার মধ্যে অ্যাডিকশন আসবে। আমি যদি বলি আমি এই পর্যন্ত যতগুলো সিরিজ এক্সপ্লেন করেছি তাও তো মোটামুটি 10টার উপরে হবে। আমার মনে হয় টপ 5 বা টপ 7 এর মধ্যে এটাকে আনতেই হবে, কোনো উপায় নেই। তো যাই হোক, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এত স্প্যাম করেছে ভাই, টোকিও রিভেঞ্জার্স আনেন, টোকিও রিভেঞ্জার্স আনেন। তাদেরকে এর সাথে আমাকেও ধন্যবাদ দিতে যাচ্ছি যে আমি একটা অনলি জাপানিজ নামে বাড়তি চ্যানেল খুলেছি, যার জন্য আমাকে বাড়তিও অনেক বেশি কাজ করতে হচ্ছে। আর এই জন্যই তো এই টোকিও রিভেঞ্জার্সটা আমি এনজয় করতে পারছি, কারণ মেন চ্যানেলটা এই জন্য আমরা আইনি, কারণ সবাই দেখে ফেলেছে, আনলে তো এরকম ভিউ হবে না। তবে তারপরে আমরা যে সেকেন্ড চ্যানেল এনেছি তারপরেও আসনের উপর অনেক বেশি ভিউ হচ্ছে, যদিও সবাই দেখে ফেলেছে, তারপরেও আমরা যতখানি প্রত্যাশা করি তার চেয়ে অনেক বেশি ভিউ হচ্ছে। আর এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। মানে টোকিও রিভেঞ্জার্সের যে পাগলা ফ্যান রয়েছে, এটাই তার প্রমাণ আর কি, যারা দ্বিতীয়বার আবার দেখছে আমার সাথে। তো অনেক বাড়তি কথা বললাম, এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। এবং আমি কি বলবো, তোমরা এনজয় করবে কিনা যাই না, কারণ তোমরা তো সবাই দেখেছো। আমি টোকিও রিভেঞ্জার্স এনজয় করি। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম যে তাকাশি সম্ভবত নাম, যাকে আমরা গত এপিসোডে মিৎসুয়া বলেছিলাম। তো ওর পুরো নামটা হচ্ছে তাকাশি মিৎসুয়া। তো আর তাকিমিচি ড্রাকেনকে খুঁজছিল, কারণ জানোই তো ড্রাকেনকে মারতে এসেছে মাসাসাকির টিম। তো যাই হোক, ওরা জঙ্গলের এদিক ওদিকে ড্রাকেনকে খোঁজার চেষ্টা করছিল। আমি ড্রাকেনকে মনে হয় ড্রাকন বলে ফেলেছি, দুঃখিত। তো এখানে তাকাশি বলে পেয়ান মনে করে যে পাচিনকে ইচ্ছে করে ড্রাকেন অ্যারেস্ট হতে দিয়েছে, আর এ কারণে মনে করে যে টোমান গ্যাং মানে টোকিও মানজি গ্যাং পাচিনকে ফেলে দিয়েছে, যে পাচিনের আর কোনো ওদের দরকার নেই। আর এ কারণে পেয়ান রেগে গিয়ে মোবিসের কিছু মেম্বারদের সাথে ডিল করেছে এবং ড্রাকেনকে মারার সিদ্ধান্ত নিয়েছে, কারণ ওর জন্য এগুলো হয়েছে। আর আমরা গত পর্বে কিন্তু দেখেছিলাম যে ড্রাকেনের সামনে কিন্তু পেয়ান চলে আসে। তো এখানে আমরা দেখি ড্রাকেন আর পেয়ান মুখোমুখি হয়েছে, আর ড্রাকেন তো পেয়ানকে দেখেই বোঝা যায় যে ও এখানে মতলব নিয়ে এসেছে, কারণ ড্রাকেনও জানে যে পাচিনের জেলে যাওয়ার বিরুদ্ধে পেয়ান ছিল এবং ওর রাগ ড্রাকেনের উপরে ছিল, কারণ ও মনে করে ড্রাকেনের কারণে এসব হয়েছে। তো ড্রাকেনও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। ড্রাকেন তো সামনে থেকে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল, বাট পেছন থেকে তখন মোবিসের একটা পার্সন বা একটা মেম্বার এসে ওকে ব্যাট দিয়ে হামলা করে দেয় ড্রাকেনের উপর আর কি। আর অন্যদিকে আমাদের তাকিমিচির সিন দেখানো হয়। আর তখনও মনে করে ও যখন ভবিষ্যতে নাউটোর সাথে ছিল, তখন নাউটো রিসার্চ করে বলেছিল যে 3 আগস্টে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটা পার্কিং লটে ঘটেছিল, সেখানে ড্রাকেনের মৃত্যু হয়েছিল। তো এটা মনে করার পরে তো তাকিমিচি তাকাশিকে জিজ্ঞেস করে যে আশেপাশে পার্কিং লট কোথায় রয়েছে। তো তাকাশি তখন বলে ওই দিকে রয়েছে। তো এটা শুনে তাকিমিচি করে কি দ্রুত ওই দিকে যেতে থাকে এবং তাকিমিচি বলে যা কিছু হোক না কেন আমি কোনোভাবে আজকে এটা হতে দেবো না, ড্রাকেনকে আমার বাঁচাতে হবে, যাই কিছু হয়ে যাক না কেন। এরপর যখন ওরা ফাইনালি সেখানে পৌঁছায়, ওরা দেখতে পায় যে মোবিসের অনেক মেম্বার ওখানে পড়ে রয়েছে, মানে ড্রাকেন অলরেডি ওদেরকে খেলে দিয়েছে, যদিও ড্রাকেনও পুরোপুরি আহত, মানে একা এতগুলোকে হ্যান্ডেল করেছে। তবে ড্রাকেন এখানে অনেক টায়ার্ড হয়ে যায় এবং তাকাশিকে দেখে ড্রাকেন নিচে বসে পড়ে আর তাকাশিকে বলে ভাই এবার তুই সামলা, আমি আর পারছি না। আর তাকাশিকে তখন বলে চিন্তার কোনো কারণ নেই, যদি এখানে অনেক মেম্বার ছিল মোবিসের, তবে তারপরেও তাকাশি কোনো ভয় পাচ্ছে না, মানে শালাটাকে একটা পিস। কিন্তু তখনই ওরা পেছন থেকে বাইকের আওয়াজ শুনতে পায়, আর আওয়াজ শুনে বুঝতে পারে যে এটা মাইকি ওর বাইক নিয়ে আসছে। তো মাইকি এসে তখন মোবিসের পেছন থেকে থামে এবং বলে আমি এই পুরো গেমটা বুঝতে পেরেছি, আমাকে ইচ্ছে করে অন্য কোথাও ডাকা হয়েছে যাতে আমি এখানে না আসতে পারি, যাতে এখানে পেয়ান ড্রাকেনের উপর হামলা করতে পারে এবং টোমান গ্যাংকে 2 অংশে ভাগ করে দিতে পারে। বাহ, চমৎকার প্ল্যান ছিল। বাট আমি জানি না আমি এখানে কিভাবে এসেছি, বাট আমি এসেছি। আর তখন এখানে আরেকজন আসে যার নাম হচ্ছে সুজি হানামি বা এই ধরনের কোন একটা নাম। আর সে বলে ও তুমি তাহলে ইনভাইন্সিবল মাইকি, হ্যাঁ, যাকে কখনো হারানো যায় না। তো মাইকি জিজ্ঞাসা করে তুই হালাকি। তো তখন হানামা বা কি নাম ওর আমি বুঝতে পাইনি, সুজি বলি ওকে। ও বলে আমি মোবিসের লিডার। তো মাইকি তখনই করে ওর ফেমাস কিকটা যে রয়েছে সেটা হানমাকে মারতে যায়, বাট হানমা ওটা এক হাতে ব্লক করে দেয়। তো ড্রাকেন তো পুরো শকড হয়ে যায়, কারণ এই প্রথম কেউ মাইকির কিক ব্লক করেছে, এটা ছোট কথা নয়। তো হানমাক তখন বলে দেখো এই সব কিছুর পেছনে আমার হাত, আমি টোমানকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাই, আর আমার কারণে তোমার গ্যাং এর মধ্যে লড়াই শুরু হয়েছে। তবে ফাইনালি আমি তোমার মুখোমুখি হয়েছি এবং চান্স পেয়ে গিয়েছি ইনভিনসিবল মাইকিকে ল্যাটাভেটা করে দেওয়ার জন্য, নিজের হাতে মারার জন্য। আর এখানে হানাকে 2 হাতে 2টা কথা লেখা ছিল, একটাতে লেখা ছিল পানিশমেন্ট আর একটাতে লেখা ছিল হচ্ছে তোমরা কমেন্টে জানিয়ে দিও আর কি, স্ক্রিপ্টে লেখা নেই। তো যাই হোক, এখানে আমরা দেখি প্রায় 100-এর উপরে মোবিসের মেম্বার রয়েছে। তো হানমাক ওদেরকে বলে আজকে ওদের সবাইকে কেলিয়ে একেবারে বিচি বের করে দিবি, কেউ যদি পালানোর চেষ্টা করে ওদেরকে খুঁজে খুঁজে বের করে জীবাণুর মতো মারবি, মারতে মারতে দাঁত বাইরে বের করে ফেলবি। কিন্তু তারপরে মোবিসের গ্যাংয়ের একটু ভয় পেয়েছিল, কারণ বুঝতে হবে সামনে মাইকি ড্রাকেন দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, এখানে মোবিসের গ্যাংয়ের লিডার হানামাক কিন্তু 100 জনের একটা টিম নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সামনে রয়েছে টোমানে মাত্র 4 জন। তো তারপরেও হানামাকের এটার কোনো লজ্জা যায় না, মানে সে কোনো ফেয়ার কম্পিটিশন করবে না, কোনো রিস্কই নেবে না, 4 জন ফাইট করবে না, ওরা 100 জনই 4 জনকে মারবে। তো ওরা যখন মারা শুরু করবে তখনই আরো অনেকগুলো বাইকের আওয়াজ শোনা যায় ভাই, সিরিয়াসলি। আর তাকাশি তখন বলে বাহ, ওরা ঠিক সময় চলে এসেছে। তো এখানে টোমান গ্যাং এর মেম্বারও চলে এসেছে এবং ওরা পুরোপুরি লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো সবাই অনেক এক্সাইটেড যে কে কাকে মারবে এবং ফাইনালি এক টিম আরেক টিমের উপর আক্রমণ করতে শুরু করে, লড়াই শুরু হয়ে যায় এবং সবাই সবার সর্বোচ্চটাতে লড়াই করছিল, কিন্তু তাকিমিচি লড়াই করতে পারবে না। ও
কিন্তু এমনিই ভীতু, তবে শুধুমাত্র ভীতুর জন্য না, এর কারণটা হচ্ছে ওর ড্রাকেনের আশেপাশে থাকতে হবে। আর মিশনে তো একটা ড্রাকেনকে বাঁচাতে হবে, ড্রাকেন যাতে না মারা যায়। আর মাসাটাকে একমাত্র ড্রাকেনকে মারতে পারে, মাসাটাকে কেউ দেখা যাচ্ছে না, যে কোনো জায়গা থেকে ও ড্রাকেনের উপর হামলা করতে পারে। তো ড্রাকেনকেও দেখছে না, মাসাটাকে কেউ দেখছে না। তো ড্রাকেনের কাছে গিয়ে হচ্ছে ড্রাকেনকে প্রোটেক্ট করবে। তো যাই হোক, মাইকে যখন মুভিসের মেম্বারদেরকে মারছিল তখন সে তার সামনে পিয়ানকে দেখে আর তাকে জিজ্ঞাসা করে, পিয়ান তুমি কি আমাকে বলবে কি হয়েছে? তুমি একদম ড্রাকেনের উপরে হামলা করে দিলে, তুমি ড্রাকেনকে প্রাণে মেরে ফেলতে চাও, তুমি জানো যে ড্রাকেন আর আমার মধ্যে কোনো লড়াই নেই। পিয়ান তখন বলে, সব ফালতু কথা বন্ধ করো, আমি বিশ্বাস করতে পারছি না যে টোমান গ্যাং পাচিনকে ছেড়ে দিয়েছে, পেছনে ছেড়ে দিয়েছে, তোমরা এটা কিভাবে করতে পারলে? তো এই কথা বলে সে করে কি মাইকিকে ঘুষি মারা শুরু করে, বাট মাইকি কিচ্ছু করে না, ও ঘুষি খেতেই থাকে। আর পিয়ান বলতেই থাকে, তোমরা এটা কিভাবে করতে পারলে? পাচিন আমার সবকিছু ছিল। মানে সিরিয়াসলি পাচিন আর পিয়ান কি গেছিল নাকি? তো যাই হোক, সেটা বড় কথা না। তখন পিয়ান আরো বলে, পাচিনকে তোমরা পেছনে ফেলে দিয়েছো, এই জন্য আমি তোমাদের শত্রু হয়ে গেছি, আমার কাছে আর কোনো উপায় নেই। আর আমি জানি মাইকি তুমি আমাকে ইচ্ছে করলে এক ঘুষিতেই ফেলে দিতে পারবে, তুমি আমার সাথে লড়াই করছো না কেন? লড়াই করো, আমাকে মারো। তো তখনই মাইকি করে কি পিয়ানের মাথা ধরে এবং নিজের মাথার সাথে লাগে এবং বলে, আমাকে একটা কথা বলতো পিয়ান, পাচিন অ্যারেস্ট হওয়ার পরে কখনো তুই আমাকে হাসতে দেখেছিস? আমার অনেক দুঃখের বিষয় নেই, আমি অনেক কষ্ট পেয়েছি যে পাচিনকে ধরে ফেলা হয়েছে, ও আমার জন্য অনেক স্পেশাল ছিল। কিন্তু তাকিমাচি যখন আমাকে বলে যে কিভাবে আমার আর ড্রাকেনের লড়াইয়ে টোমান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং আমাদের লড়াই আমাদের নিজেদের পরিবারের উপর, আমাদের নিজেদের লোকদের উপর আমরা আক্রমণ করব, নিজেরা নিজেদের ক্ষতি করব, তখন আমি বুঝতে পারি এই লড়াই করে কোনো লাভ নেই, আর এতে আমরাই শেষ হয়ে যাবো, টোমানই ভেঙে পড়বে। তুই আমাকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মারতে পারিস, কিন্তু যেহেতু আমরা একসময় এক পরিবারের ছিলাম, আমি আমার পরিবারের সাথে লড়াই করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিস। আর আমার বিশ্বাস তুই আবার আমাদের পরিবারে ফেরত আসবি। চিন্তা করো ভাই, মাইকি ট্রু লিডার ভাই, সিরিয়াসলি কিচ্ছু হলে কি হবে ভাই, ট্রু লিডার। আমি তো এই জন্যই বলি, আমি তো টোকিও রিভেঞ্জার্স কখনো দেখিনি, আমি খালি দেখি মাইকির ফ্যান, মাইকির ফ্যান, মাইকির ফ্যান। কেন হয় না ভাই? সিরিয়াসলি মেইন ক্যারেক্টার হচ্ছে মাইকি, ড্রাকেনের ফ্যানই তো বেশি হয়ে যাচ্ছে আমি। তো যাই হোক, এইদিকে আমরা দেখি তাকেমিচির সিন দেখানো হয়, সে কন্টিনিউ ড্রাকেনকে খোঁজার চেষ্টা করে, ড্রাকেনকে কোথাও পায় না, কিন্তু হুট করে তখন মাসাটাকে দেখে। তো মাসাটাকে দেখে ও তো খুশি হয় যে মাসাটাকে পেয়েছি, আজকে তোকে আমি থামাবো, ওর অবস্থা খারাপ করে দেবো। কিন্তু তখনই দেখে মাসাটাকার হাতে একটা চাকু রয়েছে, যেখানে অলরেডি রক্ত রেগে রয়েছে, এবং মাসাটাকা পাগলের মতো নিজেকে বলছে, হ্যাঁ আমি করে দেখিয়েছি, শেষ পর্যন্ত করে দেখিয়েছি, আমি শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছি, ওকে আমি মেরে ফেলেছি। তো তাকেমিচি তখন ভয় পেয়েছে এবং বলে, কি করেছো? আর তখনই ও দেখতে পায় এক সাইডে ড্রাকেন পড়ে রয়েছে এবং ওর বডি থেকে রক্ত বের হচ্ছে এবং ও নিচে পড়ে রয়েছে। আর তখন তাকেমিচি অনেক জোরে চিৎকার করে যে আমি পারলাম না। আর এখানে 9 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। এবার চলো আমরা 10 নম্বর এপিসোডে আমরা চলে যাই। তো যাই হোক, এখানে টোকিও রিভেঞ্জার্স এর প্রত্যেকটা যে এপিসোড দেখলাম, সবগুলো এপিসোডের লাস্টে তোমাকে একটা টুইস্ট দিয়ে যায়, মানে পরবর্তী এপিসোডটা দেখার জন্য তোমার আগ্রহ জেগে থাকে। আমি অবাক হই যে জাপানিজ এগুলো পারে কিভাবে ভাই। আর এখানে একটা কথা বলি, হয়তো এই টাইম ট্রাভেলের যে কনসেপ্টটা রয়েছে 12 বছর আগে যাচ্ছে, এটা কাল্পনিক, বাট অ্যাকচুয়ালি এখানে যে আমরা কাহিনীটা দেখতে পাচ্ছি পুরোপুরি একবারে রিয়েল লাইফের মতোই বেস্ট। সবারই স্কুল লাইফে এরকম বন্ধু বান্ধব ছিল, গ্যাং ছিল, ওগুলো ফাইট হয়েছে, কিংবা ফাইট না হলেও এরকম হয় আর কি, সব জায়গায় হয়। তো যাই হোক, 10 নম্বর এপিসোড যখন শুরু হয়, আমরা দেখি ড্রাকেন নিচে পড়ে রয়েছে। তো তাকেমিচির কাছে যায় এবং দেখে ড্রাকেন একদম নড়ছে না। তো ভয় পেয়ে যায় যে ড্রাকেনকেও বাঁচাতে পারেনি। আর তখনই ও মাইকিকে দেখে এবং মাইকিকে বলে যে ড্রাকেনকে চাকু মেরেছে, কিন্তু তখনই খেয়াল করে তাকেমিচি যে ড্রাগন এখনো বেঁচে রয়েছে, ও নিঃশ্বাস চলছে, তার মানে এখনো চান্স রয়েছে ড্রাকেনকে বাঁচানো। তো এরপর মাইকি করে কি ড্রাকেনের কাছে আসার জন্য, ড্রাকেনকে সাহায্য করার জন্য এদিকে আসতে থাকে, বাট তখন ওর সামনে মুভিস গ্যাং এর যে লিডার হানমাক চলে আসে। আর হানমাক তখন বলে, এই যে পিচ্ছি মাইকি, তুই আমার কাছ থেকে বেঁচে কোথায় যাবি? আর সে মাইকিকে লড়াই করতে উস্কায় এবং ওদের লড়াই শুরু হয়ে যায়। এবং আমরা দেখি এখানে মাইকি অনেক চেষ্টা করে, বাট হানমাক কোনোভাবেই মাইকিকে ড্রাকেনের কাছে পর্যন্ত পৌঁছাতে দেয় না, মারামারি করতে থাকে। তো মাইকি যখন দেখে এখান থেকে বেরোতে পারছে না লড়াই ছেড়ে, তখন মাইকি তাকেমিচিকে বলে, তুই তাহলে ড্রাকেনের খেয়াল রাখ, ওকে হসপিটালে নিয়ে যে আমি ওকে সামলাচ্ছি। তো তাকেমিচি তখন ভাবে, ঠিক আছে, ওরা যেহেতু লড়াই করছে, আমি ড্রাকেনকে নিয়ে নিরাপদ কোথায় চলে যাই। তো এখানে তাকেমিচি কোনোভাবে ড্রাকেনকে পিঠে ওঠায়, ড্রাকেনকে অনেক দূর নিয়ে যায়। তো তাকেমিচির ইচ্ছা ছিল হসপিটাল পর্যন্ত যাবে, কিন্তু ড্রাকেন অনেক ভারী ছিল, দেখতেই পাচ্ছ ড্রাকেন কত লম্বা, কত বড় সড়ো মানুষ। তো তাকেমিচি হচ্ছে পিচ্ছে অনেক কষ্ট হচ্ছিল, বাট তখনই পেছন থেকে হিনাতা আর এমা চলে আসে। আর এমা বলে, আমি অলরেডি অ্যাম্বুলেন্সে কল করেছি, আমাদের কোথাও যেতে হবে না, এখানে ওয়েট করে, এখানে অ্যাম্বুলেন্স আসবে। তোরা যখন এখানে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিল, তখনই তাকেমিচি দেখে যে সামনে থেকে মাসাটাকা আর তার গ্যাং আসছে। তো তাকেমিচি ভাবে ওরা এখানে কি করছে। আর এদিকে ড্রাকেনেরও হুশ ফিরে আসে, আর সে তাকেমিচিকে ধন্যবাদ দেয় ওকে সাহায্য করার জন্য। কিন্তু এখানে ড্রাকেন বলে, দেখ, তোদের প্রতি আমি কৃতজ্ঞ, তোর অনেক করেছিস, বা তুই হিনাতা আর এমাকে নিয়ে এখান থেকে চলে যা, মানে বুঝতেই পারছো মাসাটাকা গ্যাং এসেছে, ওরকম তো সবাইকেই মারবে। তো সবাই মনে হচ্ছে ড্রাকেন একা মরুক, আর একটা ট্রু লিডার সে কখনো নিজের চিন্তা করে না। এটা মাইকি আর ড্রাকেনকে দেখে তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, মাসাটাকার গ্যাং তখন বলে, হে তোরা কি অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিস? তার মানে ড্রাকেন এখনো বেঁচে রয়েছে। আর তখন মাসাটাকাকে সবাই টিটকারি করে যে, শালার মাসাটাকা, তুই তোর কাজটা ভালো মতো করতে পারলি না, এটাও করতে পারিসনি। আর তাকেমিচি ড্রাকেনের কথা এটা রিয়েলাইজ করে যে ড্রাকেন কেন আমাকে সহ হিনাতা এবং এমাকে যেতে বললো। এর কারণটা হচ্ছে আমি সবসময় পালানোর চেষ্টা করেছি, সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আর এই কারণেই আমাকে ড্রাকেন এই কথা বলেছে। কিন্তু জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে হিনাতাকে বাঁচানোর জন্য, এবার আমি কোথাও পালাবো না। হিনাতাকে বাঁচানোর জন্য কেন বলেছি বুঝতে পেরেছো, ড্রাকেন বাঁচলে সে হিনাতা বাঁচবে। তো আজকে তাকি তার পুরো বদলা নেবে, আর সে বদলা নেবে মাসাটাকের কাছ থেকে। তো তাকি তখন চিৎকার করে বলে, তোর কাছ থেকে আজকে আমি বদলা নেব। তোর নিশ্চয়ই মনে আছে আমাদের ফাইটটা কমপ্লিট হয়নি। মাসাটাকা তখন বলে, তুই কি বোকা না গাঁজাখোর? তোর মনে হয় ভালো মতো মনে নেই, তোর
ওর মাথা আমি কেলিয়ে দিয়েছিলাম, আমিই জিতে গিয়েছিলাম। আর তখন মাসাটাকার বাকি গ্যাং মেম্বাররা তাই বলে। তো তাকেমিচি তখন বলে ঠিক মতো মনে করার চেষ্টা কর, আমি কিন্তু হারিনি, মাঝখানে কম্পিটিশন থেমে গিয়েছিল, তোকে উল্টো ড্রাকন কেলিয়েছিল। কিন্তু তখন ড্রাকেন আর হিনাটা বলে ওঠে তাকেমিচি তুই যদি ওর সাথে লড়াই করিস তোর উপর আমি 1 লাখ টাকার বাজি লাগাবো। তো তিনজনে তাকেমিচির উপর বেট লাগানো শুরু করে। তো এর ফলে তাকেমিচির কনফিডেন্স আরো বেড়ে যায়। আবার ওদিকে মাসাটাকার উপর মনে করো চাপও চলে আসে ওর টিম মেম্বারদের কাছ থেকে যে একটা ফাইট কর। এরপর মাসাটাকা অনেক রেগে যায় আর তাকেমিচি তখন মাসাটাকাকে ঘুষি মারতে এগিয়ে যায়। কিন্তু মাসাটাকা তখন ডাইরেক্ট তাকেমিচির হাতে চাকু ঢুকিয়ে দেয় এবং তাকেমিচিকে বলে এই তুই কি মনে করেছিলি এখন এই 1 ভার্সেস 1 ফাইট করার সময় রয়েছে? আজকে তো আমি তোদের সবাইকে জানে মেরে ফেলবো রে। বাট তখনই তাকেমিচি আবার উঠে দাঁড়ায় এবং সে তার হাত থেকে চাকুটা বের করে পেছনে ফেলে দেয় আর তারপর মাসাটাকার উপর আবারও হামলা করতে যায়। বাট মাসাটাকা তো অনেক বড় সড়ক ছিল, দেখতেই পাচ্ছ অনেক শক্তিশালী, ওর বয়সও বড়, সাইজও বড় এবং মাসাটাকা তাকে বারবার নিচে মেরে ফেলে দেয়। আর তখন তাকেমিচির মনে পড়ে কিভাবে সে আগে বন্ধুদের সাথে কথা বলতো যে সে পুরো জাপানের উপর কবজা করবে, অনেক বড় একটা গ্যাংস্টার হবে। কিন্তু তার স্বপ্ন ভেঙে দিয়েছিল এই মাসাটাকা। এই মাসাটাকা ওদের বন্ধু বান্ধবদের এবং ওকে এত পিটিয়েছিল যে ওর কনফিডেন্সই লো হয়ে যায় এবং তারপর থেকে ও নিজেকে মূলত দুর্বল ভাবতে শুরু করে। তোমাদের মনে আছে যে আমাদের তাকেমিচিও কিন্তু ওর গ্যাংও কিন্তু আকনরাও কিন্তু কম ছিল না। তো যাই হোক তাকেমিচি এখানে ভাবে হয় আমার এটাই শেষ, নয়টা আবার এটা শুরু হবে। তো তাকেমিচি দৌড়ে যায় মাসাটাকাকে ধরে ফেলে কিন্তু মাসাটাকা তোকে মারতে শুরু করে। বাট তখনই তাকেমিচি করে কি মাসাটাকার পেটে কামড় দেয় অনেক ভয়ঙ্কর ভাবে এবং দেখতে পাচ্ছ রক্ত বের হতে শুরু হয়েছে। তো মাসাটাকা কিন্তু অনেক ব্যথা পেতে শুরু করে বাট তাকেমিচি তখন ওকে ছাড়ে না। আর এরপর তাকেমিচি লড়াই করতে করতে কোনোভাবে মাসাটাকার পিঠের উপরে উঠে যায় এবং গলায় মনে করে চোখ করতে থাকে, ঠিক যেভাবে ক্যাপ্টেন আমেরিকা একটা রোবটের গলা চোখ করতে চেয়েছিল এজ অফ আল্ট্রেনে। তো যাই হোক এখানে তাকেমিচি বলে আমি হয়তো মাইকির মতো ড্রাকেনের মতো তো শক্তিশালী নয় কিন্তু আমি তাকেমিচি হানাগামি তুকু, কিন্তু আমি তাকেমিচি হানাগাকি, আর আজকে আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। তো এটা শুনে হিনাটার মনে পড়ে সে একবার তাকেমিচিকে বলেছিল তুমি মাইকি আর ড্রাকেনের মতো হয়তো শক্তিশালী নাও কিন্তু তুমি তোমার মতো, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো তোমার দিক থেকে, আর এর জন্য আমি তোমাকে পছন্দ করি, এই জন্য তুমি এত স্পেশাল। তো তাকেমিচির এই কথা শুনে হিনাতা অনেক খুশি হয়। আর এদিকে আমরা দেখি চোখ করতে করতে ফাইনালি কিন্তু মাসাটাকাকে বেহুশ করে ফেলে আমাদের তাকেমিচি। আর ড্রাকন তখন বলে শালাকে ছাড়িস না, এইভাবেই ধরে রাখ। আর এইভাবে ফাইনালি আমাদের তাকেমিচি জিতে যায়। কিন্তু তখন মাসাটাকার যে গ্যাংরা ছিল তারা বলে ওই মাসাটাকা তো একটা গাধাই ছিল, কিন্তু তোরা কি ভাবছিস তোরা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবি? বাট ওই মুহূর্তে তাকেমিচি 2 হাতই কাজ করা বন্ধ করে দিয়েছে, কারণ এক হাত দিয়ে সে মাসাটাকাকে চোখ করেছে আর এক হাতে চাকুর ওয়্যার খেয়েছে। তো লড়াই করার মতো অবস্থায় ছিল না। আবার ড্রাকেনেরও অবস্থা তো খারাপই। তো তখন এবার তাকেমিচি অ্যাজ এ লিডার, সিরিয়াসলি আমি আবারও বলছি, তাকেমিচি অ্যাজ এ লিডার হিনাতা এবং এমাকে বলে তোমরা এখান থেকে চলে যাও, আমি ওদেরকে সামলে নেব। এবং তাকেমিচির কনফিডেন্স থেকে হিনাতা মনে করো যে অ্যাজ এ লিডার ওকে বিশ্বাস করতে শুরু করে এবং এমাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর তারপর তাকেমিচি ড্রাকেনকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় স্বর্গ কেমন? ড্রাকেন বলে শালা গাধা তোর কি মনে হয় এইসব অপকর্মের পরে আমরা স্বর্গে যাব? আমরা নরকে যাব গাধা। তো যাই হোক এখানে বুঝতেই পারছে ওরা শেষ টাইম দেখতে পাচ্ছে ওদের সামনে এবং ওরা অনেক ক্লান্ত আহত, তারপরেও লড়াই করার জন্য প্রস্তুত। মানে সিরিয়াসলি এটা এই এপিসোডের ওয়ান অফ দ্য মোস্ট টার্নিং পয়েন্ট ভাই। তো যাই হোক এরপর যখন মাসাটাকার গ্যাং ওদের উপর হামলা করতে আসে তখনই আমাদের সবাইকে অবাক করে দেয় এখানে তাকেমিচির যে গ্যাং আকুনরা চলে আসে এবং মাসাটাকার ওই গ্যাংকে একটা জোরে ঘুষি মারে এবং জোরে ঘুষিতেই ওই গ্যাংয়ের হাতের চাকু গেটের ওপাশে চলে যায়। আর আমরা দেখি এখানে আকুনের পুরো গ্যাং মাকুটো, টাকুয়া এবং কাজুসি চলে এসেছে এবং ওরা সবাই এসে দাঁড়িয়ে যায় তাকেমিচি এবং ড্রাকেনকে সাপোর্ট করতে। আর আকুন তখন তাকেমিচিকে বলে হিনাতা আমাদের কল দিয়ে সব বলেছে আর এর জন্য আমরা তোকে হেল্প করতে চলে এসেছি, বাট দুঃখিত একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক এখন ওরা মাসাটাকা গ্যাংয়ের সাথে লড়াই শুরু করে দেয় বাট প্রচুর মার খায়, কারণ বুঝতেই পারছো ওদের যে সাইজ আর মাসাটাকার গ্যাংয়ের পোলাবারের যে সাইজ। তো যাই হোক যত মার খাচ্ছিল ওরা ততবার উঠে দাঁড়াচ্ছিল। আর এর মোটিভটা ওরা কই থেকে পেয়েছিল জানো? তোমাদের নিশ্চয়ই মনে আছে তাকেমিচির মাসাটাকার যখন মারামারি হয়েছিল তাকেমিচি মার খেয়ে কেলিয়ে গিয়েছে বাট বারবার উঠেছে, হার মানেনি। তো ওরাও এখানে হার মানবে না। আর তখন তাকেমিচির বন্ধুদের দেখে ভাবে শালার আমি তো নিজের মতো করে এগিয়ে গিয়েছি, নিজের মতো করেছে, কিন্তু দেখছি ওরাও আমাকে দেখেছে এবং আমার মতোই হয়ে গিয়েছে। তো এটা দেখে মনে করো তাকেমিচি খুবই খুশি। আর তখন সেখানে অ্যাম্বুলেন্সের সাইন বাজতে শুরু করে। আর অ্যাম্বুলেন্সের সাইন মানে এখানে লোকজন আসছে, বড় আসছে। আর তাকেমিচি তখন খুশি হয়ে যায় এবং বলে মার খেলেও শেষ পর্যন্ত আমরাই জিততে পেরেছি, ড্রাকেনকে বাঁচাতে পেরেছি। আর এখানেই এই অসাধারণ এপিসোড দুটো শেষ হয়ে যায়। যাই হোক কি বলো ভাই, এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। টোকিও রিভেঞ্জার্স নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তবে সত্যি কথা বলতে আমার ইচ্ছা যে টোকিও রিভেঞ্জার্স আমি পুরোটা শেষ করবো যে পর্যন্ত বেরিয়েছে। বাট প্রবলেম হচ্ছে কি আমার আরো সাইডের কাজ আছে, তো আমি এটা হয়তো ম্যানেজ করতে পারবো না। তবে তারপরেও আমি চেষ্টা করবো যদি আমার 1-1.5 ঘন্টার বেশি কাজ করেও এটা কন্টিনিউ করা যায়, আমি চেষ্টা করবো এটা কন্টিনিউ করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা আমি তোমাকে বলি আমাদের কি প্ল্যান। আমাদের প্ল্যান হচ্ছে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেল হচ্ছে আমাদের মেইন চ্যানেল, এই 3টা চ্যানেলে এত কষ্ট করে আমরা জার্ন করি, র্যান্ডম ভিডিও চ্যানেল একা তার চেয়ে বেশি আমাদেরকে দেয়। এবং র্যান্ডম ভিডিও চ্যানেলের জন্য কিন্তু আজকে আমি এই পজিশন, ওই চ্যানেলটা হয়েছে বলে স্যাভেজ হয়েছে, অ্যানিমেশন হয়েছে, এই চ্যানেলটা হয়েছে। তো র্যান্ডম ভিডিও চ্যানেল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আমরা এনশিওর করছি হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল আমরা 30টা ভিডিও দেবো, তাহলে হবে কি ওটার যে মনিটাইজেশন মানে ইউটিউবের যে ইনকামটা আছে সেটা একটা ভালো ইনকাম আসবে, তারপর স্পন্সরশিপের যে ইনকামটা আছে সবকিছু মিলে আমরা করবো কি বাকি চ্যানেলগুলো কাজ কম করি বা বেশি করে আমরা টিকে থাকতে পারবো। আর অন্যদিকে স্যাভেজের যে সমস্যাটা হয়েছে, স্যাভেজে কিন্তু কোনো মনিটাইজেশন নেই, টোটাল স্পন্সরশিপের উপর চলছে। ওটাতে যদি আমরা সিনেমা এক্সপ্লেন করি কখনোই মনিটাইজেশন আসবে না। আর তাছাড়া স্যাভেজ নামে কিন্তু আমার একটা আলাদা ব্র্যান্ড নেম রয়েছে, এখন অনেকে
আমাকে স্যাভেজ 420 বলে ডাকে, কারণ ওখানে আমি ফ্রি ফায়ার চালিয়েছি দীর্ঘদিন। আর ফ্রি ফায়ারের যে অডিয়েন্স থাকে তারা তো অনেক তাগড়া অডিয়েন্স, অনেক হ্যাপা অডিয়েন্স থাকে, ওটা অনেক অ্যাক্টিভ একটা কমিউনিটি। তো যেহেতু স্যাভেজ 420 আমার ব্র্যান্ড নেম রয়েছে, তো আমার স্বপ্ন হচ্ছে আগামী 3 থেকে 4 মাস পরে আমি স্যাভেজ 420 তে ব্লগস চালু করবো। ক্যামেরা কন্টেন্ট হলে হবে কি, স্যাভেজ 420 তে আবার তোমার মনিটাইজেশন চলে আসবে, তারপর আমি অ্যাজ এ ব্লগার ইনস্ট্যান্টলি একটা প্রায় 2 মিলিয়নের চ্যানেল পেয়ে যাবো। আমার মনে করো লেভেলটাও বেড়ে গেল অ্যাজ এ ব্লগার, মানে শুরু করার সময় মনে করো একটা হাই লেভেল হয়ে গেল। আর স্যাভেজের কন্টেন্ট গুলো নিব হচ্ছে আমরা অন্য একটা চ্যানেলে, আর ওটা আমরা নিতে পারি, আমার একটা ব্লগ চ্যানেল ছিল ছোট, ওই চ্যানেলে হয়তো স্যাভেজের কন্টেন্ট গুলো আমরা ট্রান্সফার করবো, যাতে স্যাভেজের যে ধরনের কন্টেন্ট দেয় সেটা ওই চ্যানেলে যাবে। আর এর পাশাপাশি আমরা র্যান্ডম অ্যানিমেশন চালাবো। তাহলে এই ভয়েস টাইপ চ্যানেল থাকবে হচ্ছে 3টা র্যান্ডম ভিডিও চ্যানেল, তারপর স্যাভেজের মতো যে কপি চ্যানেল করবো সেটা, আর হচ্ছে র্যান্ডম অ্যানিমেশন। তো এই জন্য আমরা এই অনলি জাপানিজকে বলে দিতে চেয়েছিলাম, মানে এই চ্যানেলটা আমরা বেছে ফেলবো। আর স্যাভেজ 420 তো ব্লগই হবে, নর্মাল যে আমি ফ্রি টাইমটা থেকে ওখানে যা করছি সেটা ব্লগ আকারে যাবে। তো এটাই আমাদের প্ল্যান ছিল, কিন্তু আমাদের হাতে 4 মাস সময় রয়েছে। বাট এই 4 মাসে আমি কিন্তু অনলি জাপানিজের সময় দিতে পারবো না, কারণ এই 4 মাসে আমাকে স্যাভেজ 420 কন্টেন্ট গুলো যে চ্যানেল নেবো সেই চ্যানেলটাকে রেডি করতে হবে, 4 মাস ধরে প্রমোট দিয়ে সেখানে কন্টেন্ট দিয়ে রেডি করতে হবে, যাতে আমি স্যাভেজে ক্যামেরা কন্টেন্ট দিতে পারি, ব্লগ দিতে পারি। তো বুঝতেই পারছো যে সফলতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক বেশি কঠিন। আমরা প্রতিনিয়ত রিসার্চ করি, আমরা প্রতিনিয়ত কন্টেন্ট সুইচ করি, প্রতিনিয়ত চ্যানেল চেঞ্জ করি, আর এর জন্য আমাদের যে অডিয়েন্স গুলো রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করে কিন্তু এখন আমরা টিকে রয়েছি। এবং আমার রিটায়ারমেন্ট নেওয়ার কোনো ইচ্ছা নেই। কয়েকদিন আগে আমি খুব ডিপ্রেস ছিলাম, আমার খুব সমস্যা ছিল, কাজ করতে মনে যেত না, বাট এখন ওরকম মনে হয় না। যে পর্যন্ত কাজ করতে পারি, এতগুলো অডিয়েন্সের এতগুলো মানুষজন ছেড়ে যাবো কোথায়? আমার যখন যথেষ্ট টাকা হয়ে যাবে তখন মানুষের জন্য কিছু করে টোরে মরে যাবো, কিন্তু যেহেতু সুযোগ আছে তাহলে বাদ দিব কেন? যে পর্যন্ত করা যায়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।